রেকর্ডিং করে নি, পরে যারা আসে দেখবেন, সুবিধা নেই। সাউন্ড করতে ওয়াইফাই লাগবে নাও বললে ওকে। আমরা নরমালি একটা ফোল্ডার বানাইলাম, ধরেন এখানে আসলাম, আসার পরে একটা ফোল্ডার বানাইলাম, ধরেন BASIC বেসিক, আমরা একটা ফোল্ডার বানাইছি। হ্যাঁ, ওকে, আমি বেসিক নামে একটা ফোল্ডার বানাইছি, ঠিক আছে। দেখেন একটা ফোল্ডার বানাইছি না, বেসিক। কেমনে বানাইলি, রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, ফোল্ডার, ঠিক আছে, এটা বেসিক। এখন ধরেন আমরা বেসিক ফোল্ডারটা বানাইলাম, এটা ডিলিট করে দিলাম, কারণ এইভাবে আমরা বানাবো না। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন, কই কিছু আইলো না, কন্ট্রোল শিফট এন, এই যে দেখছেন মাউস লাগে না, রাইট ক্লিক করা লাগলো না, ফোল্ডার হয়ে গেছে। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন, ফোল্ডার হয়েছে। আমি তার নাম দিলাম BASIC বেসিক। যদি বলে যে কিবোর্ড ছাড়া একটা ফোল্ডার বানান, তাহলে আপনি বানাই দিবেন, ঠিক আছে। এরপরে যদি বলে যে না, ডস মোডে গিয়ে একটা ফোল্ডার বানান, আমি দুইটা দেখালাম, আর একটা পদ্ধতি দেখাইতেছি। নরমাল উইন্ডো আর চাপ দিবেন, দিলে রান বক্সটা আছে কম্পিউটারের মধ্যে, এখানে উইন ওয়ার্ড শব্দটা লিখতে হবে, ওকে করবেন, এরকম একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন ফোল্ডার বানাইতেছি, গেলাম কি, ওকে। দেখেন উইন্ডো আর এ চাপ দিব, চাপ দেওয়ার পরে এখানে লিখতে হবে সিএমডি, ওই যে আমরা HTML এ লিখতাম না, ওইটা সিএমডি লিখবেন। লেখার পরে একটা এন্টার দিবেন, এন্টার দিলে এরকম হয়, দেখেন। আমরা এটাকে ছোট করে এদিকে নিয়ে অর্ধেক করি, তাহলে বুঝতে সুবিধা। এই যে জায়গাটা আছে না, এটা নাম ডেস্কটপ, আমরা জানি। তো এখন আমি এইচপির ভিতরে, ডেস্কটপে নাই, তাহলে আমি কি ডেস্কটপে গেলে, আমি যদি ডেস্কটপের ভিতরে এখানে আসতে চাই, আমাকে চেঞ্জ বলতে হবে, চেঞ্জ ডাইরেক্টরি ডেস্কটপ, চেঞ্জ। দেখেন আমি চেঞ্জ লিখি, চেঞ্জ, সিতে হলো চেঞ্জ, ডিতে হলো ডাইরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি, DESKTOP, ডেস্কটপের নাম দিতে হবে। যখন আমি এন্টার দিব, দেখেন আগে ছিল এইচপির ভিতরে, দেখেন এইচপি এখন ডেস্কটপের ভিতরে, মানে ডেস্কটপকে সে নিয়ে গেছে। ডেস্কটপে যত ফাইল আছে ওই এটার ভিতরে এখন ক্লিক করলে সব ফাইল দেখাবে। আমি তো ডেস্কটপে একটা ফোল্ডার বানাবো, ফোল্ডার বানানোর কমান্ড এখানে এম মানে মেকিং, তৈরি করা, ডি মানে ডাইরেক্টরি, আমার জন্য একটা ডাইরেক্টরি, ডাইরেক্টরি আর ফোল্ডার একই জিনিস, ঠিক আছে। এটা বলতে পারে আমার লাগে একটা ফোল্ডার বানাও, তারে কইলাম, কম্পিউটারকে বললাম, এবং ফোল্ডারের নাম দিবা বেসিক, BASIC বেসিক, ঠিক আছে। যখন আমি এখানে এন্টার করব, এন্টার করার সাথে সাথে ওই দেখেন ওইখানে বেসিক হয়ে গেছে। আমি কিন্তু বানাইছি অন্য জায়গায়, দেখেন এটার নাম হলো কমান্ড। আগেরকার দিনের মানুষ যখন নতুন কম্পিউটার আবিষ্কার করছে, এটাই প্রথম আবিষ্কার করছে, মানে এরকম জিনিসের ভিতরে কাজ করতো। এখন তো আমরা ডাইরেক্ট দেখে দেখে করতে পারি, সহজ হয়ে গেছে। আগে এত সহজ ছিল না, আগে মানুষ এরকম এরকম ব্ল্যাক স্ক্রিনের মধ্যে কাজ করতো, হ্যাঁ, রিয়েলাইজ করতো কি হতে পারে, হ্যাঁ। কিন্তু এখন তো আমরা ডাইরেক্ট দেখে কাজ করি, রাইট ক্লিক করে নিউতে যাই, সুন্দর। কিন্তু এগুলি হলো মেন কমান্ড। কম্পিউটার সম্পর্কে আপনি যদি অনেক গভীর নলেজ নিতে চান, তাহলে এইভাবে আপনাকে ফোল্ডার বানাতে হবে, ঠিক আছে। ধরুন আমরা বেসিক নামে একটা ফোল্ডার বানাইলাম, ঠিক আছে। ফোল্ডার বানানোর পরে আমরা বেসিকটা শিখব MS ওয়ার্ড দিয়ে ফার্স্ট। MS ওয়ার্ড ওপেন করার জন্য এখানে যাবেন, উইন্ডো, কিবোর্ড থেকে উইন্ডো আর চাপ দিয়ে এখানে আমাদের লিখতে হবে, কি লিখবো বলো, বলো MS ওয়ার্ড ওপেন করলে কি লিখতে হয়, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব, কি লিখতাম না, ওপেন করতে পারো, কি লিখতে বলো, এখানে কি লিখতে, উইনওয়ার্ড, WINWORD, উইনওয়ার্ড, একসাথে, ফাঁকা দেওয়া যাবে না। যখন আমি এন্টার দিব, দেখো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে, হ্যাঁ, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে এখানে ক্লিক করার সাথে সাথে, হ্যাঁ। এখন আমরা ফর্মুলাটা বলো, আমাদের একটা ডকুমেন্ট বানাবো এখন, সমান RAND ব্র্যাকেট 100 প্যারাগ্রাফ দাও, 3টা করে সেন্টেন্স দাও। এটুকুর অর্থ হচ্ছে আমার একটা
100 প্যারাগ্রাফের ডকুমেন্ট দিবা, কম্পিউটারকে বলতেছি এইভাবে এই ফর্মুলাটা দিলে সে কি করবে, 100 প্যারাগ্রাফ দিব, প্রতিটা প্যারাগ্রাফে 3টা করে সেন্টেন্স হবে। দ্যাটস ইট। যখন আমি এন্টারে চাপ দিব, দেওয়ার সাথে সাথে সে আমাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেওয়ার পরে আমরা যদি কিবোর্ড থেকে ধরেন কন্ট্রোল হোম দেই তাহলে সবার উপরে চলে আসি। ঠিক আছে, লেখাগুলো একটু বড়, কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট কইরা একটু ছোট করে নিলাম, দেখতে সুন্দর দেখা যাবে। প্যারাটা ধরেন এরকম এতটুকু হলো, খেয়াল করেন। এখন আপনাদের যে কাজটা, যেভাবে কাজটা করতে হবে সেটা আর সব বেসিক কাজ, আমি খালি একটু স্পিডে যাচ্ছি। হ্যাঁ, ধরেন এই লেখাটুকু আপনাকে একটু, এই 2টা প্যারাগ্রাফ নিলাম, এই ফন্ট গুলা আছে না, আমি ফন্ট গুলা চেঞ্জ করব। আমি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট চেঞ্জ করব, এই যে এখানে যাব, এখানে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ফন্ট নিব, দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। লিভ ইট, এটা এইভাবে ছেড়ে দিবেন। তারপরে কি করব, আমি এখানে 3টা জিনিস, কাট, কপি, ফরম্যাট, আবার পেস্ট, এই যে এখানে 4টা জিনিস আছে, 4টা জিনিসের ব্যবহার শিখব। আমি প্রথমে এটাকে কপি করব, কন্ট্রোল সি, অথবা এই যে দেখেন আমি যখন এখানে ক্লিক করি তাহলে কিচ্ছু দেখা যায় না, ইনঅ্যাক্টিভ। যখন আমি এটা সিলেক্ট করছি তখন কিন্তু সে সজাগ হয়ে গেছে, অ্যাক্টিভ। তো আমি কপি করলাম, জাস্ট সিম্পল কপি। কপি করে ধরেন আমি এটা এখানে দিব, এই জায়গায় একটা এন্টার দিয়া এখানে কার্যটা রাখার জন্য আমি একটা জায়গা করতে পারি। ধরেন আমি একটা এন্টার দিলাম, এন্টার দিয়ে নিচে আসলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক কইরা আবার এই যে এখানে ক্লিক করছি না, ক্লিক করে ধরেন আমি এই যে পেস্টের জায়গাটা আছে প্রথমটাতে যখন আমি ক্লিক করব, আমার উপরের যে অংশটা না, এটা কপি হয়ে এখানে চলে আসছে। এটুকু আমরা জানি। কিন্তু আমি চাইতেছি যে এই যে অংশটুকু আছে না, ধরেন এটা কপি না, আমি এটা কাট কইরা এখান থেকে নিয়ে যাব। যখন আমি কাটে ক্লিক করব তখন এটা এখানে থাকবে না, ফিনিশ হয়ে গেছে। ধরেন আমি এখানে কোথাও একটা জায়গায় এখানে সেম আগের মতো পেস্ট করে দিব, দেখেন একইবার কাট করলো পেস্ট, কপি করলো পেস্ট। ঠিক আছে, এটা গেল আপনার কাট, কপি, পেস্ট। এই যে বাটনটা আছে এটার একটা ব্যবহার জানার দরকার। এটা হচ্ছে ধরেন আপনি একটা হাইলাইট করতে চাইতেছেন, সাপোজ ধরেন এই অংশটুকু আমি একটু স্টাইল করি। সাপোজ ধরেন আমি এটা এরকম একটা স্টাইল করলাম, স্টাইল করে একটু বড় করলাম, দেখেন একটু বড় করছে, বড় করার পরে এটাকে একটা হাইলাইট করছে, এতটুকু আছে না। এখন আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটার উপরে 2টা ডাবল ক্লিক করব, দেখেন 2টা ডাবল ক্লিক করা, এখানে একটা ব্রাশের মতো হয়েছে না, ওই যে রং দেয়, রঙের ব্রাশ। এখন আমার বারবার এখানে যাওয়ার দরকার নাই, কোথাও যাওয়ার দরকার নাই, আমি পরীক্ষার আগে আমার ইন্টারভিউ বা যে কোনো কাজে আমি খালি ইম্পর্টেন্ট জিনিসগুলা হাইলাইট করব। দেখেন এখানে ক্লিক করছি, ক্লিক করে আগে এটাকে বানায় নিছি এরকম। এখন আমি যদি এখান থেকে এতটুকু জায়গা সিলেক্ট করি, দেখেন এটা হাইলাইট হয়ে যায়। এটুকু যদি সিলেক্ট করি এটা হাইলাইট হয়ে যায়, এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখেন একবারই কাজ হয়ে যাচ্ছে, কত দ্রুত করতে পারতেছি, এটা ইম্পর্টেন্ট। তারপরে এই লাইনটুকু, এটা পুরোটা ইম্পর্টেন্ট, দেখেন সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এই যে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ধরেন এরকম পরীক্ষা নিয়ে আমি দেখাইলাম, এরকম করলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা থেকে বেরিয়ে আসবো কিভাবে? দেখেন এটা তো লাগিয়ে থাকে, এখানে আমি লিখবো কিভাবে? এখানে যদি আমি ক্লিক করে যাচ্ছে, হ্যাঁ চলে গেছে, দেখছেন এখানে ক্লিক করলে আবার চলে যাবে, আমি নর্মাল হয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা কাট, কপি, পেস্ট কমপ্লিট করে ফেললাম। ওকে, এখন ধরেন আমরা এখানে আসলাম, এই লেখাটুকু আমরা ফরম্যাট করতে পারি। একটু আগে দেখলাম এই লেখাগুলোকে যদি বড় করতে চাই তাহলে কি করব, আমরা এখান থেকে নাম্বার বড় করে দেবো, দেখেন লেখা বড় হয়ে গেছে। আমরা যদি ছোট করতে চাই লেখাটুকু কি করব, এখান থেকে আমরা কি করব, এই যে দেখেন 8-এ দিলাম, দেখেন লেখা ছোট হয়ে গেছে। হ্যাঁ, আবার আমরা এটাও ইউজ করতে পারি যে বড় বড় ক্লিক করলে বড় হয়, এটাতে ক্লিক করলে ছোট হয়। ঠিক আছে, আবার এই লেখাটুকু আমি ক্যাপিটাল করতে চাই, বড় হাতের অক্ষর করতে চাই, তাহলে এখানে যাবেন আপার কেস, দেখেন লেখাগুলি বড় হাতের হয়ে গেছে। হ্যাঁ, আবার ধরেন এই লেখাগুলি আপনার ছোট করতে চান, তাহলে লোয়ার কেস মনে রাখবেন সবসময়, আপার কেস মানে বড় হাতের ক্যাপিটাল লেটার, লোয়ার কেস মানে ছোট হাতের। হ্যাঁ, আবার যদি মনে করেন একটা প্যারাগ্রাফের প্রতিটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের করতে চাই, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করলে এটা হয়ে যায়। দেন টি, চেঞ্জ সবকিছু বড় হাতের হয়ে গেছে। ঠিক আছে, এটা গেল এইটা। তারপরে এখানে আসলাম, আমরা এই পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। আর এগুলো আপনারা জানেন, ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, আমরা লেখাকে বোল্ড করলে বিতে মোটা হয় একটু। আবার মনে করেন লেখাকে যদি একটু বাঁকা করতে চাই, ইটালিক বাঁকা করলাম। তারপরে ধরেন আমি একটা লেখার নিচে আন্ডারলাইন দিতে চাই,
তাহলে এখানে আন্ডারলাইন। এখন প্রশ্ন হচ্ছে আন্ডারলাইন সবাই দিতে পারে কিন্তু কালার করতে পারে না। আপনি কি করবেন, আন্ডারলাইন দিয়ে এটার এখানে যাবেন, নিচে যাবেন, নিচে গিয়ে এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেন, দেখেন আন্ডারলাইনের কালার এরকম হয়ে গেছে। আবার আন্ডারলাইন যদি অন্যরকম আরো অন্য কালারের আন্ডারলাইন দেন, মোর আন্ডারলাইনে যাবেন, মোর আন্ডারলাইনে যাওয়ার পরে এখানে ক্লিক করলে ভ্যারাইটি নানান ধরনের আন্ডারলাইন আসবে। ধরেন আপনি এটা সিলেক্ট করলেন, যে দুইটা এরকম সিলেক্ট করার পর আপনি যদি ওকে করেন, দেখেন আন্ডারলাইনের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা কোথায় থেকে করতে হয়, এটুকু সিলেক্ট করলে যেমন আন্ডারলাইনে ক্লিক করলাম আমরা, আন্ডারলাইন হয়ে যায়। আবার এখানে ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, গেল আন্ডারলাইনের ব্যাপার। ওকে, এখানে দুইটা জিনিস আছে দেখেন, একটা হলো কাটা। ধরেন এই লেখাটুকু আমি কেটে ফেলতে চাই, তাহলে এটার উপরে ক্লিক করলে কাটা যায়। আর এটা দিয়ে উপর, এটা দিয়ে নিচে করে, এটা দিয়ে উঁচা করে লেখা। যেমন মনে করেন এখানে ইজিলি এই অংশটুকু আমি নিচে করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে দেখেন নিচে হয়ে গেছে, এটা নিচে চলে আসছে। দেখেন এই যে ইজিলি এলওয়াই তে নিচে চলে আসছে। আবার আইএনজিটা ধরেন আমি এটাকে উপরে আনতে চাই, উপরে লিখে উঠাই, তাহলে এক্স এর উপরে স্কয়ার, দেখেন এখানে উপরে উঠে গেছে। ঠিক আছে, তা উপরে নিচে করতে গেলে কোনো অংশকে আমরা কি ইউজ করব, এক্স এর পর নিচে যে 2 আবার এক্স স্কয়ার এটা। ওকে, এখন আমরা যদি কোনো ডিজাইন, ধরেন আমরা এই অনটাকে ডিজাইন করতে চাই, তাহলে আমাদের এন্টার দিয়ে নিচে আসতে হবে। ধরেন ওটাকে ডিজাইন করতে চাই, তাহলে আমি এটাকে বড় করব। প্রথম আপনি এটা বড় করবেন, এরকম ও নেওয়ার পরে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এই অংশটাতে ক্লিক করবেন, বিভিন্ন যেটা আপনি সিলেক্ট করেন সেরকমই হবে। দেখেন এটা একটা ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আবার ধরেন আপনি এখানে অন্য আরেকটা ডিজাইন যদি আনতে চান সেটাও পারবেন। ধরেন এই যে কালার চেঞ্জ করে ফেলছি, দেখেন কালার গোল্ডেন কালার হয়ে গেছে, জিনিসটা এরকম আর কি। আবার ধরেন এই যে এটার নিচে হাইলাইট করলাম, তাহলে হাইলাইটের এই অপশন যেইখানে আপনি ক্লিক করেন সেই সেটে হাইলাইট হয়ে যাবে, ধরেন এরকম হাইলাইট হয়ে গেছে। আবার যদি আমি লেখার কালার করি, তাহলে এইখান থেকে লেখার কালার নিয়ে আসতে পারবো, রেড দিতে পারবো, পার্পল দিতে পারবো, যেটা মনে চাই আমি সেই কালারই আমি এখান থেকে দিতে পারবো। গেল, তা এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল এটা। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলের এখানে যেটা আপনারা জানেন না সেটা হচ্ছে, এখন আমি যদি এখানে ক্লিক করি একটা বক্স আসে, এই বক্সটা আমরা ব্যবহার অনেক কম করি। ঠিক আছে, এখন এই বক্স আর এই বক্স একই জিনিস, এখান থেকে আমরা ইউজ করতে পারবো। এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে অ্যাডভান্স, এখানে যদি গেলাম, দেখেন যাওয়ার পরে আপনি কি করতে পারেন, অ্যাডভান্স এখানে লেখা আছে ক্যারেক্টার স্পেসিং। ধরেন আমি আবার দেখাইতেছি, এই যে এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, অ্যাডভান্স এর ঘরে গেলাম, অ্যাডভান্সটা সিলেক্ট করলাম, ক্যারেক্টার স্পেসিং 100% আছে, আমি এখানে ধরেন 200 করে দিলাম। লেখাগুলি কিন্তু দূরে দূরে হয়ে যাবে, ফাঁকা ফাঁকা গেল এটা। এখানে সবই নরমাল, কিন্তু বাট আমি নরমাল চাচ্ছি না, এক্সপেন্ডেড। ওকে, এটাতে গেলাম, তারপরে আপনার এখানে নরমাল না, নরমাল তো চাচ্ছে না, লোয়ার আপার, আচ্ছা ঠিক আছে এটা। আর এখানে বাই 1 পিটি, ধরেন এটাও ঠিক আছে, লাইন আর বাকিগুলো না। আমি যখনই আমি ওকে করব, দেখেন লেখাগুলি ফাঁকা ফাঁকা হয়ে গেছে না। হুম, এটা অ্যাডভান্স লেভেলের কাজ। এরকম যদি দেখা যেত অল্প লেখা আমার পেজটা বইরা আমি প্রিন্ট করতে চাই, অথবা হেভিজিবি লেখা আপনার কোথাও থেকে কেউ পাঠাইছে ক্লায়েন্টে, আপনার একটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টে পাঠাইছে, এখানে ঘন ঘন যে কিছু বোঝা যায় না, তারে বিরক্ত না করে আপনি এটা কি করতে পারবেন, আপনি তারা যদি বলেন যে বলে স্যার দিস হ্যান্ড রাইটিং অর টাইপিং, দিস টেক্সট ইজ নট ক্লিয়ার, আই কান্ট আন্ডারস্ট্যান্ড, প্লিজ চেক অ্যান্ড রিসেন্ড। তো সে হয়তো মনে মনে বিরক্ত মনেও করতে পারে, অথবা মানে বলবে যে এই কাজটা সে কি করতে পারে না, এরকম বলতে পারে। তখন আপনি কি করবেন, ওইটাকে এরকম আইনা মাইক্রোসফট আইনে এরকম বড় করে দূরে দূরে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই দুইটা লাইনের ভিতরে কিভাবে ফাঁক করে লেখা হয় এগুলো আমি দেখাবো, সব সমস্যা নেই। ওকে, এটা অ্যাডভান্সের হালকা একটু দেখাইলাম। এখানে এখানে আইসা বাই ডিফল্ট করে নেই, ঠিক আছে। তারপরে এখানে আসলাম, এটা হলো এইটা নিচে এই টুলস না, এটা এখানে জানেই না কেউ, ক্লিকই করে না। এখানে ক্লিক করলে আপনার এই যে অ্যাডভান্স লেভেলের অংশগুলি চলে আসে, গেল এটা। ওকে, এখন আমরা আসতেছি তারপরেরটাতে। তারপরেরটাতে যদি যাই, ধরেন আমি এখানে আসলাম, আমি একটা ডকুমেন্ট বানাবো, এখানে আসলাম, এখানে এসে লিখলাম, আমি এখানে লিখলাম গাজীপুর।
ধরুন গাজীপুর লিখলাম, গাজীপুর লেখা আমি এটা অ্যালাইনমেন্ট এই যে সেন্টার HTML এ পড়ছে না, এখানে দেন, এখানে চলে আসে, ওর বড় এতে ক্লিক করলে একটু বড় হয়। এই যে রঙের ভান্ডারটা আছে, আমি এখানে ক্লিক করলে তার পিছনে সুন্দর একটা ডকুমেন্ট হয়ে যায়, মানে উপরে হেডিং কালার হয়ে যায় অটো। ঠিক আছে, কারণ আপনি এই যে এরকম এরকম করে একটা ডকুমেন্টকে যদি পাঠায় ওটাকে এই যে জবটা আমি করতেছি না, এই জবের নাম হচ্ছে ডাটা এন্ট্রি জব। ঠিক আছে, এটাই ডাটা এন্ট্রি। এইভাবে ডকুমেন্ট লেখা, হাতের লেখা পাঠাবে, হাত দিয়ে মনে করেন বাইরে ফিল্ডে কাজ করে, হাত দিয়ে এন্ট্রি করছে, এখন তার সময় নেই কম্পিউটারে উঠালেন, তখন আপনাকে ফটো দিয়ে মোবাইল দিয়ে উঠাইয়া ওটা আপনার ইমেল করে দিবে, ডাটা এন্ট্রিতে যদি জব করেন তখন বলবে যে এটা টাইপ করে সাজায় ডকুমেন্ট বানায় আমার পাঠাবে। ঠিক আছে, তো এক পিস $10, 2 পেজ $20, আপনি যত পিস বানান ওরকম বাড়তেই থাকবে। টাইপ টাইপ আবার ইংলিশে লেখা অনেক সময় বোঝা যায় না, ওরা টাইনা টিনা লেখে, মানে স্বাধীনভাবে আপনি যখন একটা বাহিরে গিয়ে কোনো দাঁড়ায় দাঁড়ায় লেখেন, খাতার মাঝে লেখা সুন্দর হবে না, মানে আপনি তো জানেন এটা টাইপ করা হবে, বোঝা যাবে কিন্তু লেখা অত সুন্দর হবে না, ইংরেজি টাইনা লিখবে, টানা লেখা বুঝি না, আমরা এরকম বলি মাঝে মাঝে। তো এখন ধরেন আমি এই ডকুমেন্টটা এরকম সাজালাম, সাজানোর পরে এখান থেকে এটা ইউজ করলাম, এই গাজীপুরটাকে এখানে যদি লেফটে রেখে তাহলে এখানে মিডিল এলার একটা, রাইট হইলে এখানে জাস্টিফাই কন্টেন্ট, মানে এই জায়গায় দুই দিক থেকে সমান, তো আমি রাখবো মিডিলে, আমার দরকার গেল এটা। এখন এই যে জিনিসটা দেখতেছেন, এই জিনিসটা হলো লাইন গ্যাপ, অর্থাৎ আমার এই যে জিনিসটা আছে না, লাইনের মাঝে যে দূরত্ব গ্যাপটা, এটা আমি ইচ্ছা করলে বাড়াইতেও পারি কমাইতেও পারি। এখান থেকে দেখেন এখানে আসলাম, আসার পরে যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন লাইনগুলো বড় বড় হয়ে গেছে না, মাঝে থেকে দূরে হয়ে গেছে। আবার যদি মনে করেন আমি এতটুকু, তাহলে আরেকটু হালকা হয়। আবার যদি এখান থেকে ধরেন আরো কম দেয় তাহলে আরেকটু হালকা হয়। আবার যদি মনে করেন না আমি নর্মাল রাখবো তাহলে 1.15, এটা হচ্ছে নর্মাল। ঠিক আছে, তাহলে আমরা লেখাও সাজাইতে পারি। আবার আমরা যদি ইচ্ছা করি, ধরেন এই যে বর্ডারটা আছে না, এটা চতুর্দিকে বর্ডার দিব, এখানে আসবেন, অল বর্ডারে ক্লিক করলে দেখেন এটা চলে যেতেছে, হ্যাঁ, একটা বর্ডার চলে যেতেছে, গেল এটা। তারপরে এখানে আসেন, এখানে এসে আমার এন্টার, এখানে এসে এন্টার, আমরা কিছু নাম্বারিং করব। ওকে, ধরেন এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে গেলাম, এখান থেকে আমি যদি টিক মার্ক দিই তাহলে এটাতে টিক হয়ে যাবে, এটাকে বলা হয় বুলেট। এখন আমি যদি বলি না আমি সব ফ্লাওয়ার নিয়ে আসবো, ইটস ওকে, এখন দেখেন এখানে ফ্লাওয়ার হয়ে গেছে সব থেকে এরকম। ঠিক আছে, তো এটাও আনতে পারি। আবার যদি মনে করি যে না আমি এরকম কিছু নিব না, আমি তো শুধু রেড কালারের এটা নিব, ইটস ওকে, এটা এটা যেটা নেন আপনার ইচ্ছা। ওকে, কন্ট্রোল সি দিলাম, ধরেন আমি নিচে আসলাম, কন্ট্রোল ভি দিয়া। এখন এই যে অংশটুকু আমি চাইতেছি যে না এরকম কিছু না, আমি 1 2 3 4 এরকম কিছু দিব, পাশেরটা, এই যে 1 2 3 সিলেক্ট করলে 1 2 সিলেক্ট হয় সিরিয়াল নাম্বার। ঠিক আছে, এটা হলো পাশের ঘরেরটা। আবার দেখা যাইতেছে ধরেন আপনি, আপনার এখানে 2 নম্বরে লেখা আছে কফি, COFF কফি লেখছেন, কিন্তু কফির আন্ডার আরো 3 4টা ক্যাটাগরি আছে, ব্ল্যাক কফি, হোয়াইট কফি, নরমাল কফি, কোল্ড কফি, এরকম। তাহলে আপনাকে একটা এন্টার দিতে হবে, পরে একটা ট্যাব দিতে হবে, ট্যাব দিলে এখানে চলে আসবে। এখন ধরেন এই যে নরমাল কফি, COFF নরমাল কফি, এন্টার দেন, ঠিক এটা নিচে আইব। তারপরে BLACK ব্ল্যাক, COFF ব্ল্যাক কফি। তারপরে এখানে আবার নিচে আসেন, ধরেন আপনার হট কফি, HOT হট, COFF কফি। এই যে এরকম আমি লিখি, এখন আমি এটাকে চেঞ্জ করতে পারবো এখান থেকে, দেখেন এই যে এখানে আইসে, এখানে আইসে আমি যদি ফ্লাওয়ার দিই ফ্লাওয়ার হয়ে যাবে, যেটা দিই সেটাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটাও শিখলাম, এটার ব্যবহার শিখলাম, এইটাও শিখে গেলাম, এই যে সাইডে সাইডে সবগুলো শিখে গেলাম, কমপ্লিট হয়ে গেল। এখন ধরেন আপনার ডকুমেন্টে আমরা একটু ছোট করি ডকুমেন্টটা। সাপোজ ধরেন এই ডকুমেন্টটা কোনো একটা ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, এইখানে একটা জায়গা বানাবো, জায়গা বানাইয়া অথবা আমরা এই লেখার পিছনে একটা ব্যক্তির ছবি দিয়ে দিব। হ্যাঁ, তো আমাকে কিভাবে দিতে হবে দেখেন, ইনসার্টে যাবেন, শেপে যাবেন, শেপে গিয়ে একটা রাউন্ড নেন, রাউন্ড নিয়ে এইভাবে এরকম লেখেন, লেখা এখানে একটা ছবি নিয়ে আসেন আগে, পিকচার, পিকচারে যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে একটা ছবি নিব, ডেস্কটপে গেলাম, এফএলআরে গেলাম, এফএলআরে যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে কোনো একটা ব্যক্তির ছবি নিলাম, এরকম একটা ছবি আমি এখানে নিলাম। এই ছবিটা আমি লেখার পিছনে পাঠাই দিব, ডাবল ক্লিক করতে হবে এখানে,
তারপরে ফরওয়ার্ড ব্রেক, তারপরে সেন্ড বিহাইন্ড দ্য টেক্সট। দেখেন লেখার পিছনে পাঠাই দিছি, ঠিক আছে? এটা আমরা এইভাবে লেখার পিছনে পাঠাই দিতে পারবো, যে কোনো ছবি বা যে কোনো কিছু আমরা এটা দিতে পারবো, ঠিক আছে? লেখার উপরেও দিতে পারবো, ভিতরেও দিতে পারবো। এইটা হলো এটার কাজ, ইন্টেন্ট। আবার ধরেন এইখানে আমি চাইতেছি যে এই অংশটুকু সরাইয়া এখান থেকে এদিকে নিয়ে আসবো, তাহলে আপনাকে এই যে এই দুইটার এটাতে ক্লিক করলে এদিকে আসে, আর এটাতে ক্লিক করলে এদিকে আসে, লেখা সরাইতে পারি কিন্তু ডিস্টার্ব হয় না। ধরেন এতটুকু জায়গা বানাইলাম, জায়গা বানানোর পরে ইনসার্টে গিয়ে আবার শেপে গেলাম, শেপে গিয়ে ধরেন আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম এরকম। হ্যাঁ, এখন এটার ভিতরে আমি ছবি আনতে পারি। এখানে যাবেন, পিকচারে যাবেন, পিকচারে গিয়ে এখান থেকে একটা ছবি সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে একটা ছবি হয়ে গেছে, ঠিক আছে? ডকুমেন্টের ভিতরে আমরা ছবি আনতে পারি আর এটা দিয়ে জায়গা বানাইতে পারি, ঠিক আছে? আর এখানে ডিকশনারি এখানে ইউজ করা লাগে না, দরকার নাই। এখানে অ্যাসেন্ড ইমেজের নাই, এটার কোনো ব্যবহার নাই। এক ক্লিক করলে আসে, এক ক্লিক করলে যায়। হ্যাঁ, আর এই যে ফরম্যাট, এগুলি মনে করেন আপনি যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, এখানে অনেকগুলি আছে, এগুলি আমরা ইউজ করি না। নরমাল এমনি আলহামদুলিল্লাহ ভালো। এইখানে গিয়ে আমরা চেঞ্জ করতে পারি, এগুলো তো চেঞ্জ করা লাগে না। ধরুন আমি লেখাটা ছোট করলাম, ছোট করার পরে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনাদের ফাইন্ড এন্ড রিপ্লেস। ধরেন একেবারে সহজভাবে যে জিনিসটা দেখাইতেছে, ধরেন এই যে ডকুমেন্ট নাই, ডকুমেন্ট থাকার কথা তো ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট আছে না, ধরেন আমি ডকুমেন্টটা সিলেক্ট করলাম, আমি চাইতেছি ডকুমেন্টটা পরিবর্তন করে এখানে ফাইল বা মনিরা নামে কিছু একটা প্রপার্টি, মনে করেন প্রপার্টি হ্যান্ড রয়েছে, এখানে একজনের নামটা চেঞ্জ করে আরেকজনের নাম দিব। এই নামটা মনে করেন 100 জায়গায় আছে, তাহলে আমাকে কি করতে হবে? ডিলিট করে 100 জায়গায় গিয়ে নাম চেঞ্জ করতে হবে। কিন্তু যখন আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস ইউজ করব, তখন এরকম কিছু করা লাগবে না, একবার করলেই হবে। ধরেন আমি এখানে ফাইন্ড এ ক্লিক করছি, ডকুমেন্ট সিলেক্ট করছি, দেখেন এই ডকুমেন্ট সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে, এগুলো সব সিলেক্টেড ডকুমেন্ট, এতগুলা ডকুমেন্ট আছে। এখন আমি কি চাইতেছি? আমি চাইতেছি যে ডকুমেন্টের পরিবর্তে মনিরা রিপ্লেস উইথ হোয়াট? মনিরা, MONIRA, মনিরা। এখন আমি যদি রিপ্লেস অল করি, বাস বলতেছে যে এখানে 205টা জায়গার মধ্যে ডকুমেন্ট ছিল, এখানে মনিরা হয়ে যাবে 205 জায়গায়। রিপ্লেস অল করে ক্লোজ করলাম। এখন দেখেন, এখন আপনি মনিরা পাবেন পুরো ডকুমেন্ট জুইরা, MONIRA, মনিরা দিয়ে এন্টার দেন, দেখেন মনিরা সব জায়গায়, যেখানে ডকুমেন্ট ছিল না সব জায়গায় মনিরা হয়ে গেছে। আমরা চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে? তো আমরা চেঞ্জে ফাইন্ড এন্ড রিপ্লেসে এটু কমপ্লিট করে ফেললাম। ঠিক তারপরে এগুলো হোম এবং ফাইল এন্ড হোম আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এখন ইনসার্টে গেলে পারবেন? আজকে না, এতে তো থাকবো, প্র্যাকটিস করতে হবে। হুম? হ্যাঁ, এখন আমরা যাব এই যে কভার পেজ। দেখেন কভার পেজ অর্থ হচ্ছে মলাট, ঠিক আছে? কভার পেজ অর্থটা হচ্ছে মলাট, মানে এটা আমার একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের একটা মলাট হবে। মলাটের জন্য কিভাবে কি করবো? এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার ধরেন একটা মলাট আপনি পছন্দ করে দিলেন। হ্যাঁ, ধরেন আমি এখানে ক্লিক করলাম, আপনার ডকুমেন্টের একটা মলাট, এখান থেকে ডকুমেন্ট শুরু, উপরে মলাট হয়ে গেল। এখানে টাইপ কোম্পানি নেম, আমরা কোম্পানির নাম চেক করি কিভাবে? GCZ, চেঞ্জ GCZ দিলাম, ধরেন GCZ কোম্পানির নাম দিলাম এটা, ঠিক আছে? তারপরে এই যে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এখানে ধরেন আমরা SAL SALARY স্যালারি শিট, ধরেন এখানে অ্যাটাচ করে দিলাম, টাইপ দ্য ডকুমেন্ট সাব SALARY স্যালারি, ঠিক আছে? ধরেন এখানে লেখা আছে এটা স্যালারি, এরকম এরকম কে বানাইছে? সেলিম, যার নাম আছে এখানে দিবেন। এখানে ক্লিক করে আজকে তারিখ দিয়ে দিবেন, দিলে এত তারিখে রেকর্ড হয়ে যাবে।
ওকে, ধরেন এখানে আমরা এখানে এই যে তারিখ দিছি, ডেটা পড়ছে, এখানে একটা অ্যাড্রেস লিখে দিবেন, তাইলে হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে এটা তো আমি এখান থেকে নিচ্ছি, এখানে বানানো আছে। এই যে দেখেন ইনসার্টে গেলাম, এখানে কভার পেজ অভাব নেই। কিন্তু কোম্পানিতে যদি ক্লায়েন্টে যদি বলে উনি কিছু দিয়া দেয় ছবি, যে আমার এটা দিয়ে কভার পেজ বানাও, ঠিক আছে? তাহলে আপনি কেমনে বানাবেন ওইটাই দেখাই দিচ্ছি। এটা আমি দ্বিতীয় কভার পেজ। এই জায়গাতে ক্লিক করবেন, ব্ল্যাঙ্ক একটা পেজ নেবেন। দেখেন একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। হ্যাঁ, আমি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এখানে একটা কভার পেজ বানাবো। আপনাকে শেপ বিল্ডার দিয়ে এটাতে বানাইতে পারবেন। এখানে যান, এই যে কর্নার আছে যে একেবারে এই কর্নার থেকে ধরবেন, ধরে এই পর্যন্ত এনে এখানে এনে ছেড়ে দেন। দেওয়ার পরে এই যে এটা আছে যে এটা ধরে টান দেন এরকম, তারপরে এটাকে ধরে টান দেন, এরকম টান দিবেন, এটাকে লাগাই দিবেন মাথায়। মানে পেজটা প্রথম আমি কালার করলাম, ঠিক আছে? কালার তো করলাম, ঠিক আছে। এখন আমি এখানে চাইতেছি কোম্পানির বিল্ডিং অথবা কোনো ছবি দিতে, কোম্পানির এই আমার ইয়াতে। তো এখানে ক্লিক করে আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে পিকচারে যাবেন, পিকচারে যাওয়ার পরে এখান থেকে একটা ফ্লাওয়ার ধরেন বা এরকম একটা ফ্লাওয়ার সিলেকশন করে ওকে করলেন। দেখেন আপনার পেজের ভিতরে পুরাটাতে ফ্লাওয়ার হয়ে গেছে, মানে আমি কালার করতে পারলাম এখানে। তারপরে আবার কি করবেন, শেপে যাবেন, এখানে গিয়ে একটা কোম্পানির লোগো দিলেন এই জায়গাতে। এই জায়গাতে লোগো কিভাবে দিবেন, কাহিনী একটাই, ওই যে ওইখানে এইভাবে যাবেন, এভাবে গিয়ে ধরেন আমি এখানে ক্লিক করলাম, ধরেন এটা না, এদিক থেকে ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন ওনার কোম্পানির ওনারের ছবি এখানে ধরেন আপনি ফিক্স করে দিয়ে দিলেন। কোম্পানির ওনারের ছবি থাকলো, তারপরে এখানে ডিটেলস থাকবে, এখানে আপনি ডিটেলস দিয়ে আসতে পারবেন, কোম্পানির নাম, তারপরে সবকিছু এটাতে দেওয়া যাবে শেপ দিয়ে, এগুলো আপনারা জানেন। তাহলে আমাদের ইনসার্টে যাওয়ার পরে কভার পেজের কাজ শেষ। পেজ ব্রেকটা দেখবো কিভাবে আমরা পেজ ব্রেক করি। এখানে আসলাম, এখানে যারা ঠিক করবে গ্রাফিক ডিজাইন সবার বেসিকটা লাগবে। দেখেন বেসিকটা আমরা দেখাই দিচ্ছি, তো একবারই দেখুন আর দেখা লাগবে না, আপনারা পারবেন। বেসিকটা একটু জানা আপনাকে পারেনি এটা। বা রেকর্ডিং হয়ে গেছে পুরোটাই গুড। বেসিক মানে তোমার জানা থাকতে হবে, তুমি যদি কম্পিউটার নিয়ে বাঁচতে চাও তাহলে এটা লাগবে। যে কোনো জায়গায় কাজ করা লাগবে, ফ্রিল্যান্সিং করো, যাই করো না করো, এমনি বাস্তবে অফিসে কাজ করো, বাসায় কাজ করো, যেখানে যাও এটা লাগবে, এটা ছাড়া হবে না। ঠিক আছে? তো আমি ওভারভিউ দিচ্ছি, জাস্ট রিভিশন দিচ্ছি। ওকে, এখন তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজ কিভাবে নিব, এখানে ক্লিক করব পেজ ব্রেক। ধরেন আমি এখানে ক্লিক করলাম, পেজ ব্রেকে ক্লিক করলে পেজটা ভেঙে গেল, অর্থাৎ নিচের অংশটুকু আরেকটা পেজে চলে গেল, এটাকে বলা হয় পেজ ব্রেক। ওকে, টেবিল কিভাবে আঁকে, আমরা তিনটা উপায়ে টেবিল আঁকতে পারি। এখানে গিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ধরেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজ পাইলাম, এখানে একটা টেবিল আঁকবো। এখানে তিনটা টেবিল আঁকবো, তিন ক্যাটাগরির। এখানে যাবেন, যাওয়ার পরে যে দাগগুলি দেখতেছেন যেভাবে সিলেক্ট করেন এভাবে সিলেক্ট করলে একটা টেবিল হয়ে যায়। গেল ওয়ান, এটা আমরা পারি। তারপরে আবার টেবিল ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম, টেবিলে যাওয়ার পরে এখানে আমরা এই যে ইনসার্ট টেবিলে গেলাম, এখানে গিয়া কলাম সংখ্যা বইলা দিলাম 12টা বা 20টা, রো এর সংখ্যা বইলা দিলাম ধরেন 50টা। এখন আমি যদি ওকে করি, দেখেন এখানে 25টা এদিকে হবে, এদিকে 50টা রো হয়ে যাবে। আমি যেটা লিখবো সেটাই হবে। ক্লিয়ার? এখন হচ্ছে গিয়ে যে না, আমি তো ঠিক আছে এটা দিলাম, আমি এখন নিজের হাতে দেখেন এই যে এটা ইউজ করতে ড্র টেবিল, আমার মনের মতো করে আমার একটা টেবিল আঁকতে হবে। তো আপনি কি করবেন, এরকম করে একটা টান দিবেন, এতটুকু টান দেওয়ার পরে ধরেন একটা বক্স হলো, তারপরে এখান থেকে ধরে আবার টান দেন, তাহলে এটু হইলো। তার প্রথম নিবেন আপনি একটু ছোট, তারপরে একটা ডেসক্রিপশন লিখবেন, লিখবেন বড়, তারপরে কোয়ান্টিটি, তারপরে প্রাইস, তারপরে স্ট্যাটাস। এই যে এখান থেকে ধরে এরকম ভাবে আপনি দিতে পারেন। এটা আমি হাতে আঁকলাম একবারে, হ্যাঁ, কোনো টুলস ইউজ না কইরা। তো ইনসার্টে গেলাম, আমরা কিন্তু এই পর্যন্ত টেবিল পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। এখন পিকচার, আমরা শেপের থেকেও পিকচার আনতে পারি, নর্মাল থেকেও পিকচার আনতে পারি। দেখেন এখন আমি যদি এই জায়গাতে একটা পিকচার আনি, পিকচারে ক্লিক করবেন, ডাইরেক্ট পিকচার চলে আসবে। এখানে ক্লিক করেন, দেখেন আমার পিকচারটা এখানে চলে আসছে। এখন কি করবেন, এই যে এটাকে ধরে উপরের দিকে যান, দেখেন ছোট হয়ে যাবে। এই যে এটাকে এখান থেকে ধরে আমি যদি এইদিকে যাই তাহলে ছোট হয়ে গেছে। এনে ওয়ালাইকুম আসসালাম। কি জানেন নাম, কি জানেন নাম, তামিনা ম্যাডাম এদিকে আসেন।
আপনাদের এনে বসেন, তামিল আসেন, ওরা ওইখানে দিয়ে আসেন, ও তো পরীক্ষা দিতেছে, আসেন দূরে থেকে দেখতে পারবেন। আমি বেসিকটা দেখে দিচ্ছি সবার, যারা আপনার তো লাগবে দেখেন। এখন সবাই পারে এগুলি, কোনো সমস্যা নাই। আমি এই যে ছবিটা এখানে নিয়ে আসলাম না, এখান থেকে আমি স্টাইল করতে পারি। এটা গ্রাফিক ডিজাইন দিয়ে যে করবো এরকম না, অনেক সময় এরকম ডিজাইনও চাই আপনাকে করতে পারবেন। দেখেন এই এটাকে আমি ডিজাইন করতে পারি। এখানে যাবেন, এখানে ক্লিক করলে দেখেন এটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে, অ্যাঙ্গেল হয়ে গেছে একদিকে। আবার ডাবল ক্লিক করলে আবার এই যন্ত্রটা চলে আসবে এগুলি। তো এখানে গেলে আমি যদি শ্যাডো দিতে চাই, দেখেন নিচে একটা শ্যাডো হয়ে গেছে, দেখছেন এই যে এখানে শ্যাডো ছবি হয়ে গেছে এটা। এইভাবে আমি দিতে পারি। এটাকে আবার ছোট করতে পারি, চাইলে এখানে ছোট করলে উপরে উঠে যায়। এই যে ধরেন এখানে গেল, এটাকে ধরে আমি আবার এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এই যে নিচে সব শ্যাডো হয়েছে, আমি এটাকে অ্যাঙ্গেল করতে পারি, দেখেন এদিকে অ্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। অনেক মজার করে করা যায়, কিন্তু অনেক সময় গ্রাফিক ডিজাইন এরকম সহজে করা যায় না। দেখেন এটা একদিকে হয়ে গেছে, দেখেন সব করা যায়। এভরিথিং শেপ দিয়ে শেপ ফাইনাল লিখে দিবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ধরেন আমি এখানে আসলাম। এখন যদি, আশা করি বুঝে গেছেন জিনিসটা কি কেমনি কি করা লাগে, তাই না? এটুকু বোঝার কথা। ওকে, এখন আমাদের পিকচারের কাজ পর্যন্ত কমপ্লিট। এখন এলাম ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট সম্পর্কে যাদের জানা আছে গুড, যারা জানেন না তাদেরকে বলি। ধরেন আপনার সিস্টেমে কোনো ছবি নাই, তখন ইউজ করবেন ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট শুধু ছবির জন্য, বা যেটা আছে সব কম্পিউটার, পৃথিবীর যত কম্পিউটার আছে ক্লিপ আর্টে কিছু ছবি ওরা দিয়ে দিছে, যারা মাইক্রোসফট আবিষ্কার করছে। কেমনে দিছে, ধরেন আমি এখানে একটা ক্লিক করছি, ক্লিপ আর্টে ক্লিক করলাম, এখানে লিখলাম ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ার লেখাই আছে। আমি শুধু গ্রুতে ক্লিক করব, ক্লিক করলে এখানে ফ্লাওয়ার চলে আসে, ফ্লাওয়ারে ক্লিক করলে ফ্লাওয়ার আসে। এখন আপনি এখানে ক্লিক করে এন্টার দেন, এন্টার দিলে এখানে চলে আসে। এটাকে ধরেন, ধরে ঠিক যেভাবে আমি পিকচার আনছি এভাবে কাজ করতে পারবো। ডাবল ক্লিক করেন, দেখেন ওই জিনিসটা আবার আইছে। এখান থেকে আপনি এটাকে রাউন্ড ফিগার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ইনসার্টে যাওয়ার পরে আমাদের শেপ, শেপ তো আমরা দেখলাম একটু আগে, শেপের নিয়ে তো কোনো কনফিউশন নাই। ওয়ার্ড আর্ট দেখলাম, তারপরে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটা যারা পারেন গুড, আর যারা পারেন না দেখেন একেবারে সহজ একটা জিনিস। এখানে ক্লিক করে সবসময় ইনসার্টে গিয়ে আমি ব্ল্যাঙ্ক পেজ নিলাম একটা, ধরেন আমি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, স্মার্ট আর্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে হাইরার্কি আছে না, ওইটাতে ক্লিক করবেন, ঠিক আছে। যে হাইরার্কি আছে, যেটা হাইরার্কিতে ক্লিক করে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই চারটা আছে, ঠিক আছে। ধরেন আপনি এখানে লিখলেন সিইও, এরকম আমরা লিখতে পারি। এখানে লিখতে পারি এমডি, হ্যাঁ এমডি স্যার। এখানে লিখতে পারি এজিএম, এজিএম স্যার। এখানে লিখতে পারি পিএম প্রজেক্ট ম্যানেজার, পিএম ওয়ান। তারপরে এখানে লিখতে পারি পিএম টু। প্রশ্ন হচ্ছে লেখলাম কত সুন্দর, ঠিক আছে, সমস্যা নেই। যদি আপনার এমন হয় যে প্রজেক্ট ম্যানেজারের পিএম, ঠিক আছে, ধরেন এরকম যদি কোনো প্রজেক্ট ম্যানেজারের আন্ডার আরো দুইটা বানান লাগে, কেমনে বানাবো, এটার উপরে ডাবল ক্লিক করবেন। অটোমেটিকলি অ্যাড শেপ জিনিসটা এখানে চলে আসবো। বিলো, বিলো মানে নিচে, দেখেন নিচে চলে এসেছি। আবার আফটার মানে পাশাপাশি, এই যে আফটার, এখানে ক্লিক করলে দেখেন তার নিচে দুইটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি এখানে মনে করেন ও এফ এফ আই সি আর অফিসার এখানে লিখতেই পারি, অফিসার লিখতে পারি, যা মনে চায় তাই লিখতে পারি। এটা হচ্ছে কি আপনাদের ইনসার্টে যাওয়ার পরে স্মার্ট আর্ট, এই যে এটা, ঠিক আছে। এখন হলো চার্ট। চার্ট হচ্ছে কি আপনার গ্রাফিক্স এর হিসাব, ঠিক আছে। আমি যখন এখানে আসবো, ধরেন আমি এখানে এখানে একটা ক্লিক করলাম, এটা নিচে আসি, ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, চার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন আমি একটা পাই চার্ট নিলাম, এখানে এই চার্টটা নিয়ে ওকে করলাম। দেখেন ওকে করার সাথে সাথে এখানে একটা জিনিস আসছে এরকম, ঠিক আছে। এটা আমার একটা হিসাব। এটা হচ্ছে বছরের ৩ মাস, এটা প্রত্যেকটা ৩ মাস ৩ মাস। আমার প্রফিট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে এত হয়েছে। কিন্তু আপনার তো সবার কোম্পানি তো এক সময় মানে একরকম প্রফিট হবে না, কারো বেশি কারো কম। ধরেন আপনারটাতে হয়েছে, আপনি এখানে যাবেন এই যে এক্সেল শিটে, এক্সেল শিটে গিয়ে এখানে চেঞ্জ করবেন। ধরেন আপনার লাস্টের ৩ মাসে 20 হয়ে গেছে, আপনি দেখবেন এখানে চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি যদি এখন ধরেন ওকে, এখানে ক্লিক করলে এই জিনিসটা বড় হয়ে যাবে। হ্যাং করে দিল,
program close, restart program, no close the wait করে দেখি আসে কিনা। এটার মানে হচ্ছে ধরেন এখানে কত আছে 8.3 তাই না, এক নাম্বারটা এই জন্য বড়। আমি যদি এখানে 20 দেই, এখানে কে বলতে পারে কোন জিনিসটা বড় হবে এখানে দেখি। আমার এখানে 20, এখানে কোন রংটা সবচেয়ে বেশি দেখাবে? কোনটা দেখাবে বলেন? এখানে বর্তমানে যেরকম আছে না, বর্তমানে যেরকম আছে এটা আগের সিনারিওটা। আমি তো এটা চেঞ্জ করে 20 লিখছি, লাস্টের 3 মাসেরটা 20 মানে আমার সবচেয়ে বেশি। এইখানে হ্যাঁ, এখানে লাস্টের মাস 3টা কোনটা বলতে পারেন? এখানে এখন 20 আছে। এখানে কোন কালারটা লাস্ট 3 মাস? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বলেন। এই যে এখানে যে 3টা কালার, 4টা কালার আছে না, এটা তো হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে ইয়েলোটা, এই ইয়েলোটাই হচ্ছে কি আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি এখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সবচেয়ে বেশি বিজনেস হয়েছে আমার। আমি যদি ক্লিক করি, এটা তো অনেক ই করতেছে, ডিস্টার্ব করতেছে, তাহলে এই ইয়েলোটা ক্রিয়ানটা পুরাটা হয়ে যাবে। দেখেন কি একটা মেসেজ আইতেছে মনে হয়। রাইট ক্লিক, রিফ্রেশ। Unfortunately, we cannot open them right now. Try again few minutes. Get অপেক্ষা করবো few minutes. 2 মিনিট লাগবে, আমি দেখাই। ওকে, ওকে, উইন্ডো আর উইন্ডো ওয়ার্ড কেটে দেন, আমরা আবার নিয়ে আসি। আচ্ছা, ধরেন আমার একটা সমস্যা হয়ে গেল, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে বা কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার যে কোনো ইলাস্ট্রেটরে কাজ করতেছেন, এই মুহূর্তে আমি ক্লোজ করে দিয়েছি প্রোগ্রাম সব, কিন্তু আমি তো সেভ করে নেই আগের লেখাগুলো, তাই না? ওয়ালাইকুম আসসালাম, বসেন। তো এখন ওই যে আগের লেখাগুলো, এগুলো আমি ফেরত পাবো কিভাবে? সেভ করি নাই, মনের বলে ভুলে গেছি, কম্পিউটার বন্ধ হয়ে গেছে। আবার যখন দ্বিতীয়বার চালু করছি না, তখন এরকম একটা জিনিস আসবে সাইটে, এরকম আসে। আপনাকে কি করতে হবে? জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে, দেখেন এখানে আয়া পড়ছে। আমার আগের সব ডকুমেন্ট আমি ফেরত পাইছি। অনেক ইম্পর্টেন্ট এটা, বিপদের বন্ধু, কাজে লাগে। ওটা সেভ করেন নাই, হ্যাঁ আমার সব চলে গেছে। কিন্তু আপনি যদি একটু, কিন্তু আমি যদি এটা ক্লোজ করি তো শেষ, ওইটা আর জীবনও আসবে না। আমি যদি এখানে ক্লিক না করতাম, যদি ক্লোজ করে ফেলতাম, তাহলে আমি আমার ডকুমেন্ট হারিয়ে ফেলতাম। হ্যাঁ, বেসিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই কাজটা। ওকে, আমরা যে জিনিসটা দেখতেছিলাম, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ইনসার্টে গিয়ে একটা ব্ল্যাঙ্ক নিব। ব্ল্যাঙ্ক কোথায় আছে? এই যে এটাতে ব্ল্যাঙ্ক নিলাম। নেওয়ার পরে ওই ব্ল্যাঙ্ক তো হয় নাই, হয়েছে এখানে গেলাম, চার্টে ক্লিক করলাম। দেখেন চার্টে ক্লিক করার ধরেন আমি এই যে পাই চার্টে ক্লিক করলাম, তারপরে এখানে ওকে করলাম। ওকে দেওয়ার পরে আমার আগের জিনিসটা আইলো। আমি এখানে কত করছিলাম? 20। আপনাদের বলছিলাম এখানে 20 লিখলে কোন রংটা সবচেয়ে বেশি বড় হবে। একজন মনে বলছে হলুদ, ঠিক আছে, এটাই হবে, এটাই কারেক্ট অ্যান্সার। দেখেন হলুদরা বড় হয়ে গেছে, কারণ হলে এখানে লাস্টের 4 নাম্বার হইলো 3 মাসের হিসাব। 1 নাম্বারে ছিল এটা কমে গেছে। আবার দেখেন এই কালারের সাথে এই কালার ম্যাচ, এই কালারের সাথে এই কালার ম্যাচ। আবার এই যে ফার্স্ট কোয়াড্র্যান্ট এক্সেল শিটের সাথে কানেক্টেড, ঠিক আছে। এই যে এখানে এটা হলো ফার্স্ট, লেখাই আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আর এইখানে এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে। এটা হলো চার্টের হিসাব। এখানে গেলাম, আমি চার্ট কমপ্লিট করে ফেললাম। ওকে,
এখন আমার ডকুমেন্ট একটা স্ক্রিনশট নিতে চাই, এখানে স্ক্রিনশটটা কিভাবে নিয়ে আসবো? ধরেন আমি এটা ক্লোজ করে দিলাম। আমার ক্লোজ করার পরে আমি এখান থেকে একটা ছবি এখানে ওপেন করে রাখবো। ধরেন আমি এই ছবিটা ওপেন করে রাখলাম, ঠিক আছে? ছবিটা আমি ওপেন করে রাখবো নরমালি। ওপেন করার পরে এখানে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় ক্লিক কইরা আমি যেহেতু এখানে স্ক্রিনশটটা নিব, তো আমাকে স্ক্রিনশটে গিয়ে দেখেন এই যে এখানে ক্লিক করে এটাতে যাবেন, স্ক্রিপ্ট ক্লিপিং। একটু পরে দেখুন ঘুমায় যাবে, এই যে ঘুমায় গেছে। হ্যাঁ, এটাকে ধরে সিলেক্ট করবেন এরকম। আমি যখন মাউস ছেড়ে দিব অটোমেটিক এটা ডকুমেন্টের ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে? এখন আমি এটাকে ছোট বড় রাউন্ড সব করতে পারবো, দেখেন সবই করতে পারতেছি, ঠিক আছে? তারপরে এটাকে ছোট করতে পারবো আমি চাইলে, এখানে দেখেন ছোট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখানে এন্টার দিয়ে আপনি নিচে চলে আসেন। হ্যাঁ, দেখেন এটা চতুর্দিকে ছোট হয়ে গেছে। হ্যাঁ, আমি এইভাবে নিয়ে আসতে পারি। তাহলে এখানে ইনসার্টের মধ্যে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, হাইপার লিঙ্কে পারি, মানে হাইপার লিঙ্কিং, হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক করাইছি, হ্যাঁ, না হাইপারলিংক আমরা কেন ইউজ করব? সাপোজ ধরেন ধরেন আমরা এখানে একটা হাইপারলিংক, এই জায়গার মধ্যে আমার একটা ছবি এখানে লেখা আছে ফ্লাওয়ার, FLOWER, এখানে লেখা আছে ফ্লাওয়ার, ঠিক আছে? টু ফ্লাওয়ার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই ফ্লাওয়ারটা যদি আমি দেখতে পারতাম তাহলে সুন্দর হইতো, কিন্তু এখানে তো জায়গা নাই, এখানে এটা দেওয়া যাবে না। এই লেখার পিছনে আমি এমন একটা লিঙ্ক করবো, এই লেখাতে ক্লিক করলে ফ্লাওয়ারটা এখানে বাইসে আসবে। আমি বুঝাতে পারছি? শব্দটাতে আমি ক্লিক করব, একটা ফ্লাওয়ার দেখা যাবে, এটুকু হলো কথা। কেন দেখা যাবে? ফ্লাওয়ারের সাথে আমি এই ফ্লাওয়ার লেখাটার একটা লিঙ্ক করে রাখবো। প্রশ্ন হচ্ছে কিভাবে করব? এটাকে সিলেক্ট করব, হাইপার লিংকে ক্লিক করব, চিনায় দিব কোন ফ্লাওয়ারটা তুমি দেখবা ক্লিক করলে। তো এখানে গেলাম, যাওয়ার পরে আমার ফ্লাওয়ার আছে কোথায়? আমার কম্পিউটারে আমি তো জানবো। হ্যাঁ, ধরেন আমি এখানে গেলাম, ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করার পরে এখানে এফএলআর এর ভিতরে গেলাম, কোনটা ফ্লাওয়ার কোনটা কি কিছুই বুঝি না। আচ্ছা, নিলাম একটা ধরেন, এখন আমি ওকে করলাম। দেখেন লেখাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, আবার একটা আন্ডারলাইন হয়েছে, ঠিক আছে? এখন আমি যদি এখানে যাই, ধরেন এই যে এখন এখানে যদি একটু ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এই সিনারিওটা ওটার সাথে লিংক করা আছে, ফ্লাওয়ার না, ধরেন অন্য কিছু আর কি। এখানে কেটে দেই, এটা এটা আসবে না। এখন ধরেন আমি আরেকবার করে লাস্ট ধরেন মনিরা, আমি এটাকে লিংক করব, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করব, অথবা রাইট ক্লিক করে দেখেন লেখা আছে হাইপার লিংক। কোথায়? এখানে হাইপার লিংক শব্দটা থাকার কথা। রাইট ক্লিক করব, হাইপার লিংক, হাইপার লিংক, হাইপার লিংক, হাইপার লিংক দেন, লুক আপ হাইপার লিংক, অটো হাইপার লিংক, হাইপার লিংক দেন। না দেখ সমস্যা নেই, আমাদের তো এখানে আছে। আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এখানে যাব, তারপরে ডেস্কটপে ক্লিক করব, ডেস্কটপে ক্লিক করে এখানে যাব, এখান থেকে ধরুন আমি এটা ক্লিক করলাম, ওকে করলাম, ঠিক আছে? আর মনিরার সাথে কোন ইমেজ জানি না লিংক হয়েছে, আমি যদি ক্লিক করি তাহলে দেখেন একই ইমেজ লিংক হয়ে কেন? আমি কি ওইটাই সিলেক্ট করছি? আচ্ছা, গ্যালারি এটা নিলাম, এখানে আসলাম, তারপরে এখানে গেলাম, ডেস্কটপে ক্লিক করলাম। এটার ভিতরে যে আপনাদের কনসেপ্টগুলি ক্লিয়ার হয়ে যেতেছে কিভাবে আমি সিলেক্ট করতেছি। এখানে গেলাম, এখন আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে এবার ফ্লাওয়ার আসছে, ঠিক আছে? তো যেটার সাথে আমি কানেক্ট দিব সেটাই এসে, এখন কেটে দিলাম, আপনি আবার ক্লিক করলেন, আবার ফ্লাওয়ার হবে। আবার যেটা রাখেন যে ডকুমেন্টটা, এটার নাম হলো হাইপার লিঙ্ক, অনেক ইম্পর্টেন্ট, একেবারে প্রত্যেকটা কাজে কাজে সবার লাগবে। গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এটাতে লিঙ্ক করে দিতে হবে ডকুমেন্টে। হ্যাঁ, ক্লায়েন্ট বলবে যে আমার লিঙ্ক করে দাও, তাহলে এটা লিঙ্কের কমপ্লিট হয়ে গেল। তারপরে বুকমার্ক, বুকমার্ক কে কে পারেন বলেন? পারো?
গুড গুড গুড। অর্থাৎ আমি পড়তে পড়তে এমন জায়গায় গেছি 1 মাস পরে ভুলে গেছি আমি কোথায় ছিলাম। ধরুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে মারিয়া তোমার তো মনে থাকে, ভেরি গুড। ধরুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে বুকমার্কে গেলাম, ইনসার্ট, তারপরে বুকমার্ক কোথায়, এই যে এটাতে গেলাম। হ্যাঁ, এখানে একটা নাম দিতে হবে। হ্যাঁ, নাম দিলাম ধরেন MONI, আর এটা মনিরা নামে আমি অ্যাড দিয়ে দিলাম। বাস, অ্যাড দেওয়ার পরে আমি এটা বন্ধ করে দিব। আমার 1 মাসের ভিতরে ল্যাপটপের সাথে কোনো কানেকশন থাকবে না। ঠিক আছে, সেভ এস করলাম, সেভ এস করে এখানে গেলাম, ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করে এখানে একটা নাম দিয়ে সেভ করে দিলাম ধরেন সাপোজ। এখন আমরা সব বন্ধ করলাম, বন্ধ করার পরে এই যে ফাইলটা এটা এখানে পড়ে রইলো, 1 মাস পরে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি যে কোন জায়গায় গিয়ে খেয়াল করছি মনে আসতেছে না, বুঝতেছি 1000 পেজ হতে পারে সেটা। এত কিছু না কইরা আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এটাতে যাবেন, যাওয়ার পর বুকমার্ক আছে না এখানে, এটাতে ক্লিক করব, ক্লিক করে এই মনিরাকে সিলেক্ট করে গো টু তে, যে গোতে যাওয়ার সাথে সাথে আমি ক্লোজ করে দিই। এখানে কিন্তু ছিলাম আমি, মানে এটাকে বুকমার্ক বলে। অর্থাৎ একটা জায়গা বুকমার্ক রেখে আমার রিভিশন এতটুকু পর্যন্ত হয়েছে, আমি এটা বুকমার্ক করে আবার ওখানে চলে যাব। ঠিক আছে, গেল এটা। তো আমরা আজকে বুকমার্ক পর্যন্ত আসলাম, হাইপার লিঙ্ক আসলাম, ক্রস রেফারেন্সটা দেখাবো। হ্যাঁ, এই পর্যন্ত দেখাই, এই পর্যন্ত দেখালে মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে যাবে। ক্রস রেফারেন্সটা একদম সহজ। এটার বাংলা অর্থ হলো সূচিপত্র। সূচিপত্র কিভাবে, ধরেন এটা কভার পেজ, এখানে একটা সূচিপত্র বানাবো আমি। আমি এটা নিচে নিয়ে আসলাম, এখানে ক্লিক করলাম, এখানে গেলাম, আমি বেশি না 2টা নিলাম টেবিল। ধরেন এখানে লিখলাম আইডি। হ্যাঁ, ট্যাব দিয়ে এখানে আসলাম, এখানে লিখলাম LESS1 লেসন, তারপরে এখানে আসলাম PAGE পেজ, NUMB আর নাম্বার, পেজ নাম্বার। ওকে, এখানে ধরেন 1, তারপরে ট্যাব দেন, ট্যাব দিয়ে এখানে আসেন, আরেকটা ট্যাব দেন, এখানে আসেন, তাহলে লেখেন 2, আবার ট্যাব 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 দিয়ে আরেকটা আসেন, এখানে লেখেন 3, তারপরে এখানে ক্লিক করে। ঠিক আছে, এখন আমরা ইন্ডেক্সিং করব। ধরেন আমাদের এটা হচ্ছে এখান থেকে হচ্ছে লেসন 1 শুরু। আপনাদের যে কাজটা হবে LESSON লেসন 1 লিখলাম, লিখে এটাকে সিলেক্ট করবেন, এখানে হেডিং এ ক্লিক করবেন 1। আবার আসলাম এখানে, ধরেন আমি এখানে এসে এই পেজের লেসন 1 পড়তেছি, পড়ার পরে এখানে এসে লেসন 2 শুরু হলো। এই যে ধরুন চ্যাপ্টার 1 এর ভিতরে লেসন 2, LESSON লেসন 2 শুরু হলো। এটাকে আমি কি করব, এখানে ক্লিক করে হেডিং এ দিয়ে দিলাম। এখন আসতেছি আমাদের এখানে এই টেবিলে, টেবিলে কি কাজ এটাই জানার ব্যাপার। আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, পেজ নাম্বার অটো নিয়ে নিবে। আচ্ছা, তুমি যেহেতু বলছো পেজ নাম্বারটা আগে দিয়া নেই, ইনসার্ট পেজ নাম্বার, এখানে টপ বারে গেলাম, 1 দিয়ে দিলাম। আমার ডকুমেন্টে এখন পেজ নাম্বার আছে, দেখো এখান থেকে শুরু করে এটা 2 নাম্বার পেজ পালাই দিছে সে। এখন আমার ডকুমেন্টে পেজ নাম্বার আছে। ঠিক আছে, এখন ধরো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এই শব্দটাতে ক্লিক করব, নাম কি, ক্রস রেফারেন্স। দেখো এখানে ক্লিক করার পরে একটা বক্স আসবে, আমি এখানে গিয়ে হেডিং এ ক্লিক করব। ওই যে হেডিং সিলেক্ট করছিলাম, লেসন 1 এবং 2 বানাইছিলাম, তো লেসন 1 এ ক্লিক কইরা তারপরে এখানে হেডিং টেক্সট ইনসার্ট করব, লেসন 1 চলে আইলো। ঠিক আছে, এই লেসন 1 কত নাম্বার পেজে আছে কম্পিউটার নিজেই বলে দিবে, আমাকে শুধু পেজ নাম্বারটা এখান থেকে পিক করে ইনসার্ট করতে হবে, 7 নাম্বার পেজে আছে। আবার এখানে আসি, এখানে আইসা লেসন 2 সিলেক্ট করলাম, লেসন 2 সিলেক্ট করে হেডিং টেক্সটে গেলাম, এখানে ক্লিক করলাম, লেসন 2 আইলো। লেসন 2টা কত নাম্বার আছে আমি এখানে পেজ নাম্বার দিলে সে অটোমেটিকলি সিলেক্ট করে দিবে, 14 নম্বরে আছে। ঠিক আছে, তারপর আমি ক্লোজ। এরকম ভাবে বানাবেন, আমি একটা বানায় দেখাই দিলাম। আপনি তারপরে এখন মনে করেন এখানে পড়তেছেন, লেসন 2 তে যাবেন, 2 তে যাবেন, আমি স্ক্রল করে যাইতে যেতে সময় লাগবে, বুঝতে হবে না। আমি কি করব, এই যে এখানে খালি এটার উপর একটা ক্লিক করব, 14 নম্বর পেজে লেসনে চলে এসেছি। ঠিক আছে, এটা নাম হলো ক্রস রেফারেন্স। ওকে, ইনসার্ট, তারপর আসলাম এখানে হেডার ফুটার পেজ নাম্বার, এই জিনিসটা আমরা দিব, এটাই লাস্ট। হেডার কিভাবে দিব, হেডার অর্থ কি, হেডার অর্থ হলো কোম্পানির নাম, মানে হেডলাইন যেটা একদম। হ্যাঁ,
তো আমি এখন হেডারে ক্লিক করব, ধরেন আমি এরকম কিছু দিতে চাই একদম প্রথম পেজে। এখন এইখানে দিলাম জিসিজেড, জিসিজেড এর খালি জেড হয়ে যায়, জিসিজেড। ওকে, এখানে দিব তারিখ, ডেট। কেমনে তারিখ দিব? ইনসার্টে যাব, এখানে দেখেন ডেট লেখা আছে, এখান থেকে একটা ফরম্যাট পিক করেন, পিক করে ওকে করেন, দেখেন আজকে ডেট হয়ে গেছে। হ্যাঁ, এইখানে দিব পেজ নাম্বার। এখানে পেজ নাম্বারটা আমি কিভাবে বসাবো দেখেন, আমরা ইনসার্টে গেলে পেজ নাম্বার পাচ্ছি, তাই না? খবরদার এই যে টপারে যাওয়া যাবে না, বটমেও যাওয়া যাবে না, আপনাকে কারেন্ট পজিশন যেটা সিলেক্ট করছে এটাকে কারেন্ট পজিশন বলে। এইখানে গিয়ে আপনি এখানে খালি সিলেক্ট করে দেন 14 নম্বর পেজে আছে। কেন 14 নম্বর কে বলতে পারে বলুন? হুম? না, আমরা 14 নম্বর লেসন 2, ঠিক আছে। এটার উপরে কি আরো পেজ আছে? কত পেজ? 14 নম্বর এমন হয়েছে 14 নম্বর। আমরা এখান থেকে দেন অটোমেটিকলি কম্পিউটারে সব দিয়ে দিছে, এটা ঘুমায় দিছে। ক্লিক করেন, এই দেখুন 13 দিস ইজ এ ডেট, প্রত্যেকটা পেজে পেজে হয়ে গেছে। এইগুলি ইম্পর্টেন্ট, এগুলি দিতে হবে কিভাবে পেজ দেয়। তারপরে আপনি কি করবেন, ফাইলে যাবেন, ফাইনাল চেক, আপনার ডকুমেন্টটা ঠিক হয়েছে, প্রিন্ট করার দরকার নাই, জাস্ট এখানে যাবেন আর আপনি দেখবেন যে আপনার প্রিন্টটা ঠিক আছে কিনা। হুম, অনেক সময় ডকুমেন্ট বানাইছেন কিন্তু প্রিন্ট করতে পারতেছেন না, পুরোটাই মনে করেন ডকুমেন্টটা দেখা যাচ্ছে, প্রিন্ট করলে তারপরে ফাইনালি যেটা কাজ হবে এখানে যাবেন, এইখানে ফাইলে যাবেন, সেভে যাবেন বা সেভ এজে যাবেন, এজে গিয়ে তারপরে এখান থেকে একটা ডেস্কটপ নেবেন। হ্যাঁ, অথবা এই যে ডেস্কটপে ক্লিক করে এখান থেকে একটা ফোল্ডার বানাবেন, ফোল্ডার মিলার লিখবেন যে বেসিক, BASIC বেসিক টেস্ট বা একটা কিছু লিখতে পারেন। লেখা আপনি ওপেন করবেন দুইবার, একবার দুইবার ওপেন করলাম, বেসিক টেস্টের ভিতরে আসলাম, ঠিক আছে। এখানে একটা ফাইলের নাম দিয়ে দিবেন, এই যে F1 2 3 ইত্যাদি দিয়া সেভ করবেন। সেভ করার পরে আমারে ডাক দিবেন, পরে আমি দেখব এটার ভিতরে আপনি কি কি কাজ করছেন। এইটা হলো আপনাদের কাজ, শুরু করেন। মোস্ট ইম্পর্টেন্ট বেসিকটা, দুইটা ক্লাস নিব বেসিকে, এমএস ওয়ার্ড, তিনটা ক্লাসে মাইক্রোসফট এক্সেল, তিনটা বা চারটা, আর একটা বা দুইটা ক্লাসে পাওয়ার পয়েন্ট, ফিনিশ। আর বেসিক কিছু করা লাগবে না, বেসিক সারা বছর পড়া লাগবে না। যে ভুলটা করি গো, আবার আজকেও করলাম, দেখো রেকর্ড হইতেই আছে।